কাঁচালে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। মানুষ আসলে এই প্রবাদের মুখোমুখি হয়েছে। বিরোধী দলে থাকলে সবসময় বাস্তবতার মুখোমুখি হতে হয়, এখন তারা বাস্তবতার মুখোমুখি, এখন তারা রাজনীতি শিখবে। সেই রাতের ভোটের সংস্কার হয়ে সন্ধ্যার ভোটে গিয়ে রূপান্তর হয়েছে। যদি এক কথায় বলি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সফলতা নাই, পুরোটাই ব্যর্থতা। যেখানে স্বয়ং রাষ্ট্রপতি রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা কিভাবে থাকেন, এই শব্দটাই কিভাবে ইউজ করা হয়, এটি আসলে বোধগম্য না। পীর সাহেব যখন দল করে তখন রাজনৈতিক প্রতিপক্ষ তাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে, তখন পীর সাহেব হিসেবে দেখে না। এখন আমরা দেখতে চাই যে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি, এটা আওয়ামী লীগকেই প্রমাণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি প্রতিনিয়তই মানুষ নিরাপত্তাহীনতায় ছিল। এখন জনগণ এই নিরাপত্তাহীনতা দেখতে চায় না। একটা সংবিধান প্রণয়ন করার জন্য যাদেরকে এখন কমিটিতে দেওয়া হয়েছে, সংবিধান প্রণয়ন করার অনেকেরই যোগ্যতা নেই। দুর্নীতি আসলে তখনই কমে আসবে যখন ঘরের স্ত্রীরা স্বামী কোত্থেকে টাকা উপার্জন করে এই প্রশ্নটা যখন করা শিখবে। শুভঙ্করের ফাঁকের মতো কোন কোন জায়গাগুলো তাদের সুবিধা হবে সেটি বাস্তবায়ন করবে, যেগুলো অসুবিধা হবে সেগুলো বাস্তবায়ন করবে না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সুখবর.com আয়োজিত নিয়মিত টকশো সুসংলাপে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম শামীম। আজকের বিষয় বহুল প্রত্যাশার নির্বাচন ও বর্তমান বাংলাদেশ। এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন বাপ্পি সর্দার, চেয়ারম্যান সবুজ আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বাপ্পি ভাই, আমরা শুরুতে জানতে চাই যে বহুল প্রত্যাশা নিয়ে এই দেশে অভ্যুত্থান হয়েছিল। আমরা জানি 2024-এর যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং একটি নতুন বাংলাদেশ, নতুন কাঠামো, আইনের সুশাসন, নাগরিক অধিকার বাস্তবায়ন, সেই লক্ষ্য নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন মানুষের কাছে যে প্রত্যাশার নির্বাচন ছিল, সেই প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল ছিল, যেহেতু তারা ভোটে আসতে পারেনি। সবকিছু মিলিয়ে জনগণের অনেকেই ভোট প্রয়োগ করতে পারেনি। একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আওয়ামী লীগের যে সময়, তখন মানুষকে জোর করেও ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা আমরা দেখেছি। কিন্তু এই সময় এসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়েছে এবং সেই ভোটের যদি আমরা আনুপাতিক হার দেখি, সেটি অবশ্যই অনেক বেশি প্রশংসনীয় এবং লক্ষণীয়। এটা দিয়ে প্রমাণিত হয় যে আসলে জনগণ অনেক বছর ভোট দিতে পারেনি, এই বছর সুযোগ পেয়েছে, মানুষ সেই ভোট প্রয়োগ করেছে এবং মানুষের ভোটের মাধ্যমে বিএনপি যে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনেছে, সেখানে এটি দিয়ে প্রমাণ হয় যে মানুষ আসলে ভোট দিতে চায়। এবং প্রত্যাশার যে বিষয়টি বলা হচ্ছে, আসলে সেই প্রত্যাশাটা সদ্য নির্বাচন হলো, তারপরে আসলে বোঝা যাবে কিছুদিন যাওয়ার পরে মানুষের প্রত্যাশার প্রতিফলনটা আসলে যারা ক্ষমতায় আসছেন তারা কিভাবে বাস্তবায়ন করবে। যদি আমরা বলি যে নির্বাচনী ইস্তেহার সহ যে সকল বিষয়গুলো প্রত্যেকটি রাজনৈতিক দলের ছিল, বিশেষ করে যারা ক্ষমতায় এসেছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তাদের নির্বাচনী ইস্তেহারে অনেকগুলো বিষয় উঠে এসেছে। তার ভিতরে আমরা যদি উল্লেখযোগ্য কয়েকটি বিষয় দেখি, সেটি হচ্ছে আমরা যেমন পরিবেশ নিয়ে কাজ করছি সবুজ আন্দোলন, সেখানে পরিবেশের বিষয়টিও উঠে এসেছে, অর্থনীতির বিষয় উঠে এসেছে, কৃষিসহ শিক্ষাসহ সকল বিষয় উঠে এসেছে এবং উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে খুবই কাছাকাছি পার্সেন্টেজ হিসেবে জামাতে ইসলাম এবং এনসিপি সহ যে সকল দলগুলো ভোটে অংশগ্রহণ করেছিল, সেই জায়গাতে যদি আমরা এক কথায় বিশ্লেষণ করি, জনগণের কাঙ্ক্ষিত ভোট দিতে পেরেছে। কিন্তু ভোটের যে কী কারণে ভোট দিয়েছে, অর্থাৎ জনগণ তার মৌলিক অধিকার ভোগ করতে চায় এবং জীবনযাত্রার মান উন্নত করতে চায় এবং তাদের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই মূলত একটি নির্বাচিত সরকারকে ভোট দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি প্রতিনিয়তই মানুষ নিরাপত্তাহীনতায় ছিল। এখন জনগণ এই নিরাপত্তাহীনতা দেখতে চায় না এবং যে কারণে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি, অপশাসন, অনিয়ম, স্বজনপ্রীতি সহ মানুষের যে টাকা পাচার সহ যে সকল বিষয়গুলো, এই কারণেই মানুষ মূলত অভ্যুত্থানটি ঘটিয়েছিল। এখন যেটি এই সরকারের কাছে দেখতে চায়, সেটি হচ্ছে এই সরকার দুর্নীতি করবে না, সুশাসন নিশ্চিত করবে, মানুষের কর্মসংস্থান দিবে, শিক্ষার গুণগত পরিবর্তন করবে, একই সাথে জবাবদিহিতামূলক যে সরকার ব্যবস্থা, সেটি এদেশের জনগণ দেখতে চায়। মূলত এই কারণেই ভোট প্রয়োগটি করেছে। আমরা প্রত্যাশা করি যে জনগণ
যারা সরকার গঠন করেছে তারা অবশ্যই জবাবদিহিতার মধ্যে আসবে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, দিনের ভোট রাতে হয়েছে, এই ধরনের নানান অভিযোগ কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল। কিন্তু আমরা দেখলাম যে এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন অনেক কেন্দ্রেই আমরা দেখতে পেয়েছি, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে বা অনেক গণমাধ্যমে নিউজ হয়েছে যে সন্ধ্যা থেকে কিছু কিছু কেন্দ্রে জাল ভোট বা বিভিন্ন জায়গায় অরাজকতা লক্ষ্য করা গেছে। তো শেখ হাসিনার আমলে তো রাতের ভোটের একটা ছিল, প্রচলন ছিল, কিন্তু এই সরকারের আমলে তো দেখা গেছে যে সেই রাতের ভোটের সংস্কার হয়ে সন্ধ্যার ভোটে গিয়ে রূপান্তর হয়েছে। আপনি যে বিষয়টি বললেন যে আসলে রাতের ভোট এখন সন্ধ্যার ভোটে রূপান্তরিত হয়েছে, যেহেতু নির্বাচন কমিশন যে ভোট গ্রহণ বাস্তবায়ন করেছে, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বেশ কিছু দেখেছি, টেলিভিশনের মাধ্যমে দেখা হয়েছে। এটার জবাবদিহিতা আসলে নির্বাচন কমিশন দিতে পারবে। তো আমরা যারা সচেতন নাগরিক হিসেবে আমরা মনে করি যে অবশ্যই আমরা চাই যে 100% স্বচ্ছতা। তবে যেহেতু আমাদের একটি উন্নয়নশীল রাষ্ট্র, সেখানে অনেকেই জাল ভোট দিতে বিগত সময়ে অভ্যস্ত। এখানেও আসলে সিল মারার জন্য বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়েছে। আসলে সিল মারার জন্য অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করেছে, আমরা দেখেছি। তবে আমরা আনুপাতিক হারে যদি বলি যে বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, অনেকাংশে সেই নির্বাচনগুলো থেকে এই নির্বাচনটা ফলপ্রসূ নির্বাচন হয়েছে। এইখানে আবার একটা প্রশ্ন, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যে মানুষ ভোট কেন্দ্রে গেছে ভোট দিতে, তারপর তার ভোটটা নাকি দেওয়া হয়ে গেছে। আমি যদি আমার উপজেলার কথা বলি, আমার নেত্রকোনা জেলার কর্মাকান্দা উপজেলায় আমার বাড়ি। আমার উপজেলায় সকাল দিকেই এক নারী বলছেন যে আমার ভোটটা তো দেওয়া হয়ে গেছে। এটা নিয়ে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শুধুমাত্র আমার উপজেলায় না, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনেক নারীরাই অভিযোগ করেছেন। তো এই যে একটা মানুষ দীর্ঘদিন যারা প্রত্যাশা করেছিল যে দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারে নাই, আওয়ামী লীগের শাসনামলে যে কয়েকটা নির্বাচন হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে সে তার ভোটের অধিকার প্রয়োগ করবে, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে দেখলো যে তার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। তাহলে এই যে অভ্যুত্থান, এই যে পরিবর্তন, কী লাভ? এটি অবশ্যই প্রশ্নবোধক একটি বিষয়। দীর্ঘ সময় ধরে মানুষ আসলে ভোটের না দেওয়ার যে প্র্যাকটিস, যেহেতু অনুপ্রবেশকারী বিভিন্ন দলে ঢুকে গেছে, বিএনপির যে রাজনৈতিক দল সেখানেও তারা বলেছে যে আওয়ামীপন্থী সহ বিভিন্ন পর্যায়ে যে লোকজনগুলো আছে যারা ফ্রেশ ভালো, তাদেরকে বিএনপিতে অন্তর্ভুক্ত করা যাবে। একই সাথে জামাতও এবার গণহারে বিভিন্ন পর্যায়ের জনগণকে তারা অন্তর্ভুক্ত করেছে, সদস্য করেছে। তো এটি আসলে দীর্ঘ সময়ে বলার অপেক্ষা রাখে না। দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে চলে যায়, প্রত্যেক দলেই গেছে। তো সেখানে যেহেতু নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন পরিচালনার জন্য যে দক্ষতা পরিচয় দেওয়া দরকার ছিল, সেখানে অনেকাংশে কিছু কিছু জায়গাতে ব্যত্যয় ঘটেছে। তো ওভারঅল যদি আমরা বলি, তবুও নির্বাচনটা অন্যান্য বারের থেকে জনগণ অনেকটা উপভোগের মাধ্যমে, উৎসবের মাধ্যমে নির্বাচন করেছে। কিছু জাল ভোট যে চিত্রগুলো আমরা দেখেছি, আমরা চাই যে পরবর্তীতে আরও, যেহেতু এবার আমরা প্রথম অনলাইনে ভোট দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আমরা দেখলাম, আমরা চাই যে জনগণ ভবিষ্যতে ভোট কেন্দ্রের পাশাপাশি অনলাইনেও আরও কীভাবে ব্যাপকভাবে ভোট গ্রহণ করা যায়, এবং উচ্চকক্ষের যে পদ্ধতি এখন চালু হওয়ার বিষয়টি হচ্ছে, আমরা প্রত্যাশা করি যে আগামী পরবর্তী 5 বছর পরে আবার যখন নির্বাচন হবে, যদি ঠিক টাইমে নির্বাচন হয়, তখন এই বিষয়গুলো আরও বেশি পরিশোধিত হবে এবং জনগণের জন্য আরও বেশি ভোগান্তি হবে না বলে প্রত্যাশা করি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন সম্পন্ন করেছে। সেই নির্বাচনে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে না দেয়া এবং আরও অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ না করায় সেই নির্বাচন দেশ বিদেশে প্রশ্নবিদ্ধ ছিল এবং আওয়ামী লীগের ভেতরেও একটা দুর্বলতা কাজ করেছিল এই বিষয়টাকে কেন্দ্র করে, যার ধরুন এই অভ্যুত্থানে কিন্তু স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল। কেন? মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার একটা ক্ষোভ। এই যে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলো, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা বা ভোটে অংশগ্রহণ করার সুযোগ না দেয়া পরবর্তীতে এই নির্বাচনও কি কোনো ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে বলে মনে করেন কি? আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমি বলবো যে আসলে ভোটাধিকার প্রয়োগ করাই যে গণতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি এটা বিশ্বাস করি না। কারণ একটি রাষ্ট্র তখনই উন্নত হবে যখন তার নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা সহ যে অর্গানগুলো আছে, সেই অর্গান যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে, ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্র উন্নত হবে না। এখন আপনি যে বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিয়েছে বিগত সরকার, আমরা যদি এইবারও লক্ষ্য করি একই পদ্ধতিতেই নির্বাচন করা হয়েছে। কারণ অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা, এটি আসলে আমাদের কনস্টিটিউশনের কোথায়ও অন্তর্বর্তীকালীন শব্দ বলে কোনো কিছু নাই।
যেখানে স্বয়ং রাষ্ট্রপতি রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা কিভাবে থাকেন, এই শব্দটাই কিভাবে ইউজ করা হয়, এটি আসলে বোধগম্য না। এই প্রশ্নে যদি আমরা যেতে চাই তাহলে তো এই অন্তর্বর্তী সরকার তো সংবিধানের কোনো সরকার না। এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে দেশের একটা ক্রাইসিস মুভমেন্টে। এটা গঠন করার জন্য পরামর্শ দিয়েছে বিচারকরা। হ্যাঁ, তাদের পরামর্শে এই অন্তর্বর্তী সরকার গঠন করে 1.5 বছর তারা রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু আমাদের সংবিধানে তো সেটা লিপিবদ্ধ করার সুযোগ নাই বা লিপিবদ্ধ নাই, অন্তর্বর্তী সরকার বলতে কোনো শব্দ নাই। তো আমরা যদি ওই আলোচনায় যেতে চাই ওইটা আবার অন্য একটা পার্ট হয়ে যাবে। তাহলে আসলে এই যে নির্বাচন, এই যে অন্তর্বর্তী সরকার, এই সব কিছুই অবৈধ, সব কিছুই মানে সমালোচনার জন্ম দিয়েছে। তো যেহেতু দেশে নির্বাচন হয়েছে একটা সুষ্ঠু ধারা প্রচলনের জন্য, আমরা এই পার্টি থাকতে চাই যে আমরা ওই সংবিধান নিয়ে এই মুহূর্তে আমরা বৃহৎ আলোচনায় যেতে চাই না। আমরা যেতে চাই এই মূলধারার আলোচনায়, বর্তমানে যা চোখের সামনে আমরা দেখছি যা ঘটছে। না, আপনি যেটা বলছেন আসলে সবই তো কনস্টিটিউশনের ধারা অনুযায়ী হতে হবে, কারণ আমরা যে সংবিধান মেনে, যে যেহেতু একটি রাষ্ট্র সংবিধান মেনেই কিন্তু পরিচালিত হয়। এখন যে হাবোর্ডটা মূলত দেওয়া হয়েছে, হাবোর্ডটা দিয়ে এই যে নির্বাচনটি বাস্তবায়ন করা হলো, অধিকাংশ জনগণ আইনগতভাবে একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে যে হ্যাঁ, এই যে নির্বাচনটি হলো, যাদেরকে 1.5 বছর ধরে রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, এই ভোটটি হওয়ার ফলে, হাবোর্ড জিতে যাওয়ার ফলে তাদের যে সকল ব্যর্থতাও মানুষ মেনে নিয়েছে, তাদের যে অর্জন তাও মানুষ এই হাবোর্ডের মাধ্যমে মূলত মেনে নিয়েছে। তাদের আইনগত ভিত্তিটা তৈরি হয়েছে এইভাবে, যেহেতু তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণ করা হয়েছিল, এটি হচ্ছে একদিক দিয়ে একটা প্রক্রিয়ার মাধ্যমে মূলত আসলে এটি একটি বৈধতা পেয়েছিল। আর যে নির্বাচনটি বাস্তবায়ন করা হয়েছে, হা ভোটটা হওয়ার কারণে মূলত তাদের এই 1.5 বছরের কর্মকাণ্ড এখন আর মানে জনগণের চাপিয়ে দেওয়া কিংবা এই পরিস্থিতির মধ্যে নাই। এটি এখন আইনগতভাবেই বৈধ হয়ে গেছে হা ভোটের কারণে। না, আইনগতভাবে এখনো তো বৈধ হওয়ার সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত সংসদ গঠন হচ্ছে। সংসদে এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় যারা ছিলেন তারা বলেছেন যে খুব দ্রুত গেজেট পাস করা হবে এবং গেজেট পাস করে দিয়েছে। অর্থাৎ তারা তাদের কর্মকাণ্ডকে দ্রুত স্বীকৃতি দেওয়ার জন্যই এবং তারা তাদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করার জন্যই মূলত এটি তড়িঘড়ি করে করছে। অনেকে দেখা যাচ্ছে যে তারা এই শাসন ব্যবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করতে চায়। এবং আমরা বলবো যে যদি এইটি আমরা বলি, এক কথায় যদি বিশ্লেষণ করি, সেটি হচ্ছে যে এখন যে নির্বাচনটি হয়েছে, যেটি 2009, 2014, 2018, সর্বশেষ 2023-এর যে নির্বাচন হয়েছে, সেখানে আমরা যদি দেখি সব কিছু মিলিয়ে আমরা ওভারঅল বিশ্লেষণ করলে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, আর মানুষ এবার আনুপাতিক হারে ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে। এটার ক্ষেত্রে আমরা বলবো যে পার্থক্যটা এখানে যে বিগত সময়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, এখন ভোট কেন্দ্রে গিয়েছে। এই সরকারের এতটুকুই সফলতা, এর বাইরে আর কোনো সফলতা আমার কাছে মনে হয় যে খুব বেশি অগ্রগতি তারা করতে পারে। যেখানে আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা দীর্ঘদিন এই রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু তাদের অধীনে যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনে বিএনপির মতো রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার সুযোগ দেয়নি। এখন অন্তর্বর্তী সরকারের অধীনে যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন সম্পন্ন করা হয়েছে, এই নির্বাচনটাও কি আসলে কোনো ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে কিনা ভবিষ্যতে? না, আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার যে জায়গাটা, যদি আমরা, যেহেতু আওয়ামী লীগ তার দিক থেকে তারা না ভোটের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করেছে, আমরা যদি আনুপাতিক হারে না ভোটের বিষয়টি দেখি, প্রায় 40%, মানে ওভারঅল 100%-এর প্রায় 40% অন এভারেজ যদি আমরা ক্যালকুলেশন করি, জনগণ না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এটি যদি 50% ক্রস করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে আওয়ামী লীগের ফিরে আসা কিংবা আওয়ামী লীগের ভোট প্রয়োগের জায়গাটা অনেক বেশি প্রয়োজনীয়তা মানুষের কাছে উপলব্ধি হতো। এই 40% এর সংখ্যাটা কি আপনি কম মনে করছেন? আমি আপনার কথা যদি ধরে নিই, এটা যে বিষয়টা বলছেন আমি ওই কথাতে আসছি যে ওভারঅল যেহেতু আওয়ামী লীগের একটি বড় অনুসারী আছে এবং প্রশাসনের মধ্যেও এখন পর্যন্ত আওয়ামীপন্থী সচিব থেকে শুরু করে সব ধরনের, পুলিশ থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টে আওয়ামীপন্থী যারা আছেন, বিভিন্ন সময় নিয়োগের মধ্যে যারা ছিলেন, স্বাভাবিকভাবেই সব কিছুই তো আসলে প্রশ্নবিদ্ধ থেকে যায়। যদি আমরা বলি যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, অনেকেই আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না যারা নাস্তিক, তবু আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব মহত্ব কমে না। তেমনি সকল ব্যবস্থাপনায় যে আসলে সবাই 100% শুদ্ধভাবে কিংবা সব কিছু মিলেই 100% মানুষের মতামত নিয়েই সব কিছু বাস্তবায়ন হবে, এটি আসলে কখনোই বাস্তবসম্মত হয় না। তবে আমরা প্রত্যাশা করি যারা আমরা তরুণ প্রজন্ম আছি
এবং প্রত্যেকটি রাষ্ট্রের নাগরিক যারা আমরা মনে করি, রাজনীতিতে আসলে অনেক দলের জন্ম হয়েছে। ন্যাপ ভাসানী একসময়, মৌলানা ভাসানীর দলও একসময় অনেক জনপ্রিয় ছিল, পার্লামেন্টে তারা তাদের দলের অনেক অনুসারী ছিলেন। জাসদ, রব, ইভেন জাতীয় পার্টি সর্বশেষ এবার একটি সিটও তারা জয়লাভ করতে পারেনি, তারাও কিন্তু পার্লামেন্ট চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে। এবং মানুষ প্রতিনিয়ত নতুনত্বের দিকে ধাবিত হবে, মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। এখন আমরা দেখতে চাই যে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি, এটা আওয়ামী লীগকেই প্রমাণ করতে হবে। এটা আসলে সাধারণ জনগণের মতামত বা এটার উপরে ডিপেন্ড করে না, কারণ এখানে সুযোগ সুবিধা সকল এমপি মন্ত্রী থেকে শুরু করে তাদের দলীয় যারা হাইকমান্ড ছিল, প্রত্যেকটা ব্যক্তি তারা তাদের দুর্নীতি অনিয়মের বিষয়গুলো তারা নিজেরা করেছে, এবং যার ফলশ্রুতিতে আজকে তাদের রাজনৈতিক সংকট, ইভেন নেতৃত্ব সংকটের জায়গাটাও তারা পরিলক্ষিত করছে। এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, যেখানে আওয়ামী লীগের মতো একটি প্রবীণ রাজনৈতিক দল যাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো রাজনৈতিক নেতাই এখন আমরা দেখতে পাচ্ছি না। এটি শুধুমাত্র একটি কারণ হয়েছে, সেটি হচ্ছে যে আপনার সামরিক ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গাতে তাদের নগ্ন যে হস্তক্ষেপ, এই জায়গা কখনোই ওভার প্র্যাকটিস এটি কখনোই মানুষ দেখতে চায় না। তবে যে প্রশ্নটি করেছেন যে সামনে কি আসলে এটি প্রশ্নবোধক হয়ে যাবে কিনা, সেই প্রশ্নবোধক হওয়ার বিষয়টি আমরা যারা নতুন করে ক্ষমতায় আসলেন তারা কিভাবে রাষ্ট্র চালাবেন সেটার উপরেও মানুষের কাছে সেটার চাহিদা বাড়তে থাকবে, যে না আগে তো আওয়ামী লীগই ভালো ছিল। এই শব্দটা নতুন করে যারা ক্ষমতায় আসলেন তারা যদি ভালো প্র্যাকটিস করেন, জনবান্ধব কাজ করেন, তাহলে আর আওয়ামী লীগের ফিরে আসার বিষয়টি অত বেশি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি না। এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠন করে 1.5 বছর তারা এই রাষ্ট্র পরিচালনা করেছে। এই 1.5 বছরে তাদের সফলতা ব্যর্থতা কতটুকু আপনি আপনার জায়গা থেকে মূল্যায়ন করবেন? আমি বলবো যে তাদের কোনো সফলতা নাই, পুরোটাই তাদের ব্যর্থতা। কারণ যে প্রত্যাশা নিয়ে মানুষ একটি নতুন অভ্যুত্থান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, দেখার যে প্রত্যাশা, তারা পুরোপুরি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিগত সময়ে যে অবস্থার মধ্যে ছিল তার থেকেও বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে দুর্বল, সকল খাতে, ইভেন করাপশনের আমরা এক ধাপ নিচে চলে গেছে এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। 12তে ছিলাম, আমরা এখন 13তে চলে গেছি। যদি এক কথায় বলি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সফলতা নাই, পুরোটাই ব্যর্থতা। অভ্যুত্থানে যারা লড়াই করেছিল, সেই লড়াইয়ে আহত এবং নিহত বা এখনো পর্যন্ত যারা স্বাভাবিক জীবনযাপন করছে, অনেকেই জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছে। সেই জুলাই যোদ্ধাদেরকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রহার করা হচ্ছে, মানে তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এই যে বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো এই সময়ে এসে কতটুকু যুক্তিযুক্ত, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মূলত আসলে এটি দেখতে চাইনি, কিন্তু দেখার প্রেক্ষাপটটা যারা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে দাবি করেন, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তাদের কর্মকাণ্ডের কারণেই মানুষ এই ধরনের ব্যবস্থার মধ্যে তাদেরকে আনছে। যদি আমরা একটা উদাহরণ দেই, একটি যানজটপূর্ণ রাস্তায় প্যারোডো গাড়ির যে গতি, সিএনজি কিংবা রিক্সার গতি, যখন দাঁড়িয়ে থাকে গতি কিন্তু এক থাকে, কিন্তু যখন যানজট ছুটে যায় তখন যার হর্স পাওয়ার যত সেই গতিতে ছোটে। রাজনৈতিক ব্যবস্থাটাও ঠিক এরকম, যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে, যাদের সাংগঠনিক ভিত্তি থাকে, তারাই কিন্তু রাষ্ট্র চালাবে, এটাই বাস্তবতা, এটাই সত্যি। যার ফলশ্রুতিতে যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, সেখানে জুলাই বিপ্লবের যারা নেতৃত্বে ছিল, যেহেতু তারা একটি রাজনৈতিক দল করেছে, দেখেন একজন পীর সাহেব যখন পিরালি করে তখন প্রচুর মানুষ দোয়া নেওয়ার জন্য যায়, কিন্তু পীর সাহেব যখন দল করে তখন রাজনৈতিক প্রতিপক্ষ তাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে, তখন পীর সাহেব হিসেবে দেখে না। এনসিপির যারা আন্দোলন করেছে তাদেরকে আন্দোলনকারী হিসেবে প্রথমে ট্রিট করেছিল। সকলেই সর্বস্তরের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদের অনুভূতিটা ছিল তখন ওইরকম। কিন্তু যখনই রাজনৈতিক দল করা হয়েছে তখন মানুষ তাদেরকে তাদের কর্মকাণ্ডের কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, অবশ্যই নির্বাচনকালীন পরবর্তী সময়ে সহিংসতাপূর্ণ অবস্থা আমরা বাংলাদেশের কোনো নাগরিকই আমরা দেখতে চাই না। এই কালচারটা আমরা অবশ্যই বন্ধ করার জন্য আমরা দাবি জানাই। এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে যারা সরকার গঠন করেছে তাদের এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসলে কি তারা আওয়ামী লীগের থেকে শিক্ষা গ্রহণ করেনি, নাকি নতুন করে ক্ষমতা আসার পরেও তারা নতুন করে আওয়ামী লীগের যে একই ধরনের আচরণ সেটাও তারা এখন করবে বা করছে? সেটি কিন্তু আমরা আরও এক সপ্তাহ যাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে কি এটি কি শুধু রাজনৈতিক ওয়াদা ছিল,
না সত্যিকার অর্থে তারা পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন না হয় আবারও নতুন করে অভ্যুত্থান হতে পারে, নতুন করে আন্দোলন হতে পারে, নতুন নেতৃত্ব আবার সামনে আসতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি আপনাকে বলতে চাই, আজ থেকে কয়েক মাস পূর্বে আমরা দেখেছি যে গাজীপুরে এক আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা ভাঙচুর করার জন্য যে হাসনাত সার্জিসরা নিজে দাঁড়িয়ে থেকে মব ক্রিয়েট করে সেই বাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে আহত করা বা থানা পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো, সেই হাসনাত সার্জিসরাই কিন্তু এই গত 2-3 দিনে তারা মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে যে তাদের লোকজনের বাড়িতে হামলা করা হচ্ছে, তাদের নেতাকর্মীদেরকে এটি পিটানো এটি হচ্ছে। আসলে এটি তো স্বাভাবিক একটি সত্য বিষয়। মানুষ তাহলে যা আগে যেটা মানুষ মত যা ছিল- মানুষ যা করবে মানুষ তার প্রতিফলন পাবে। যেহেতু তখন অন্তর্বর্তীকালীনের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা পরিচালিত হয়েছে, এখন যেহেতু একটি নির্বাচিত সরকার এসেছে, স্বাভাবিকভাবে এখন তো তারা বিরোধী দলে আছে। বিরোধী দলে থাকলে সবসময় বাস্তবতার মুখোমুখি হতে হয়। এখন তারা বাস্তবতার মুখোমুখি, এখন তারা রাজনীতি শিখবে এবং তারা বলবে বাচ্চা বড় হও। এখন তারা বড় হবে, রাজনীতি করে বড় হবে। এতদিন তারা যেটি করেছে সেটি হচ্ছে রাজনীতির করার জন্য কারোর ছত্রছায়া বটগাছ ছিল, সেখান থেকে বটগাছ সরে গেছে, হাত সরে গেছে মাথার উপর থেকে, ছায়া সরে গেছে। এখন তারা মাঠে। যদি আমরা এই কথা বলি শামীম ওসমানের ভাষায়, খেলা হবে। এই যে আমরা খেলা দেখব। যে আমরা দেখেছি যে অভ্যুত্থানে দেশের আপামর জনগোষ্ঠী যেভাবে ছাত্রদেরকে সমর্থন জুগিয়েছিল এবং ছাত্ররাও সাধারণ মানুষকে যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, ছাত্ররা অভ্যুত্থান সফল হওয়ার পরে রাজনৈতিক দল গঠন করবে, এটা বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে রাজনৈতিক নেতৃত্বের জায়গায় হয়তো দেখতে চায়নি। যেটা অসংখ্য মানুষ তারা এনসিপি যখন গঠন করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতৃবৃন্দ, তখনই কিন্তু মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা শুরু করেছিল। তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু তারা বইয়ের টেবিলে ফিরে যায়নি। তারা কি করেছে? রাজনৈতিক একটি দল গঠন করেছে। তারা কি করেছে? এই যে আহত নিহত অসংখ্য জুলাই আন্দোলনে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল, তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা এখন আজকে এমপি হয়েছে বেশ কয়েকজন সেই জায়গা থেকে। এই বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? না, আমি অবশ্যই বলবো যে নতুন নেতৃত্ব প্রয়োজন। আমি এই বিষয়ে দ্বিমত পোষণ করি না। সব কিছু মিলিয়ে আমি তাদেরকে অভিনন্দন জানাই, যেহেতু তারা নতুন করে রাজনীতিতে এসেছে। রাজনৈতিক অভিজ্ঞতা খুবই কম। যে বয়সে স্টুডেন্ট পলিটিক্স করার কথা, সেখানে জাতীয় রাজনীতি করছে। অনেকের দায়িত্বশীলতার বিষয়গুলো আমরা এখন দেখতে পারবো এবং পরিপক্কতার যে জায়গাগুলো ধীরে ধীরে তারা এটি আয়ত্ত করবেন। যেহেতু 6 জন ব্যক্তি এখন পার্লামেন্টে গিয়েছেন, আমরা প্রত্যাশা করি ভালো পলিটিক্সের মাধ্যমে আগামীতে তারা 6 থেকে 60 জন যাবেন, একসময় ক্ষমতা গ্রহণ করবেন। সাধুবাদ জানাই তাদেরকে। তবে সব কিছু মিলিয়ে আপনার একটা বাংলা একটা প্রবাদ আছে, কাঁচালে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। মানুষ আসলে এই প্রবাদের মুখোমুখি হয়েছে এবং যারা সম্মানিত ব্যক্তি, যারা বয়োজ্যেষ্ঠ, যারা বিভিন্ন সময়ে পার্লামেন্টে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, যখন তার সন্তানের বয়সী একজনের মুখ থেকে অথবা নাতি ছেলের বয়সী একজনের মুখ থেকে যখন তাকে অপমানসূচক মানে রাজনীতি শিখতে হয়, তখন স্বাভাবিকভাবে যারা ভদ্রলোক আছেন, বিভিন্ন সময় যারা সমাজে অবদান রেখেছেন, প্রত্যেকের সমাজের অবদান রাখার মাধ্যমে রাষ্ট্র আজকে এই ব্যবস্থায় এসেছেন। সব কিছু মিলিয়ে রাজনীতির সৌন্দর্য হচ্ছে সম্মান দিয়ে কথা বলা। যারা তরুণ নেতৃত্ব আছেন অনেকেই তারা সম্মান দিতে জানেন না, মর্যাদা দিতে জানেন না, এটা তাদের দূর্ণতা। এবং এখন তারা যেহেতু আপনি একটু আগে বলছেন যে তাদের নেতাকর্মীদেরকে বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, আস্তে আস্তে শিখবে। রাজনীতিতে তো আসলে শেখার কোনো শেষ নাই। তারা শিখতে থাকুক, তখন বুঝতে পারবে যে আসলে আমরা যে মুরব্বীদেরকে অসম্মান করে কথা বলেছিলাম বা বলি, এই অভ্যাসটা পরিত্যাগ করার বিষয়গুলো তারা ধীরে ধীরে টের পাবে। তো এটি রাজনৈতিক শিষ্টাচার। রাজনীতি যখন মানুষ করে, যেহেতু আমরা ইয়াং, আমাদের রক্ত গরম, স্বাভাবিকভাবে আমরা উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে নিজেদের অ্যাটেনশনটা আমরা ধরে রাখার চেষ্টা করি। তারাও এটি ধরে রাখার চেষ্টা করছে। দিন দিন যাবে, তারা পরিপক্ক হবে এবং দেখা যাবে যে সত্যিকারের রাজনীতির মুখোমুখি তারা হবে। তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করেছিলেন, সেখান থেকে তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি যখন দেশে ফিরেছেন, এই দেশের আপামর জনতা তাকে স্বাগত জানিয়েছে, তাকে বরণ করে নিয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যত পরিমাণ চাঁদাবাজি, যত পরিমাণ জুট ঝামেলা, রোড লেভেল থেকে শুরু করে মোটামুটি একটা পর্যায়ে বিএনপির নাম সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখনও আছে। তো তারেক রহমান দেশে ফেরার পরে মানুষের যে প্রত্যাশা ছিল উনি হয়তো কঠোর হস্তে দমন করবেন, কিন্তু সেই জায়গাটা বাস্তবায়ন হয়নি। এই জায়গাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা আপনি কি বলতে চান? না, আপনি যে বিষয়টি বলছেন যে আসলে তারা বাস্তবায়ন করতে পারেনি,
যেহেতু তারা বিগত সময়ে কোনো সরকার ব্যবস্থায় ছিল না, তারা তাদের যে এখতিয়ার বা ক্ষমতা সেটি কিন্তু তারা প্রয়োগ করেছে। সেটি হচ্ছে তারা হাজার হাজার নেতাকর্মীকে যখনই কোনো রকম নিউজ এসেছে অথবা প্রমাণ এসেছে তারা বহিষ্কার করেছে। সেটি কিন্তু তার ক্ষমতার প্রয়োগ করেছে দলগতভাবে। কিন্তু বহিষ্কারের পরে কিন্তু আবার তাদেরকে দলে অন্তর্ভুক্তি করা হয়েছে। বিষয়টা হচ্ছে তারা যখন প্রমাণ করেছে দলের কাছে, প্রথমে প্রমাণিত হয়েছে যে তারা খারাপ কাজ করেছে। দল যখন দেখেছে বা প্রমাণ করার চেষ্টা করেছে যে তারা খারাপ কাজ করেনি, দল তখন তাদেরকে দলে নিয়েছে। এখন আমরা দেখতে চাই যে আসলে নির্বাচিত হয়েছে, আগে তারা দলগতভাবে রাজনীতি করেছে। এখন রাষ্ট্রীয়ভাবে সরকার গঠন করে তারা কিভাবে যে দুর্নীতির তকমা যেগুলো আসলে ভোটের আগে এস্টাবলিশ করার চেষ্টা করেছে বিভিন্ন দল, আসলেই কি তারা দুর্নীতিবাজ দল কিনা, অথবা তারা দুর্নীতির মুক্ত একটি রাজনৈতিক সরকার ব্যবস্থা দল তারা উপহার দিবে। যেহেতু বিগত সরকারের বিভিন্ন দুর্নীতি অনিয়মের কারণে উৎখাত হয়েছে, তারাও যদি কোনো দুর্নীতি অনিয়ম করে মানুষ তাদেরকে উৎখাত করবে সময়ের ব্যবধানে। হয়তোবা কারোর 1 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, অথবা 10 বছর লাগতে পারে। আমরা দেখেছি যে এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তারা তখন বাংলাদেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় পরিলক্ষিত হয়েছিল, সেটা হাওয়া ভবন, সেটা খাম্বা প্রকল্প। এই বিষয়গুলো নানান সমালোচনার জন্ম দিয়েছে, যা এখনও পর্যন্ত মাঠে চলমান। এখন আবার নতুন করে বিএনপি সরকার গঠন করেছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখবেন এবং তাদের ভবিষ্যতে কি করা উচিত বলে আপনি মনে করেন? সব খবরই তো আসলে গণমাধ্যমে যারা থাকে সব কিছুই তো প্রতীয়মান সত্য হিসেবে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার তারেক রহমানের দুর্নীতির বিষয়গুলো প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা করেছে। সেটি কিন্তু সকল কিছুর উত্তর দিয়েই কিন্তু তিনি নিজেকে নির্দোষ প্রমাণিত করেছেন। যেহেতু 18 বছর আগে, 20 বছর আগে, 22 বছর আগে তারেক রহমান এখনকার তারেক রহমানের মধ্যে কিছুটা হলেও পার্থক্য পরিলক্ষিত হবে, এটি স্বাভাবিক। কারণ মানুষ যৌবনে অনেক ভুল করতে পারে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পরিপক্কতা আসে, দায়িত্ববোধ চলে আসে। যেহেতু তিনি এখন নির্বাচিত জনগণের প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবে সেই জায়গাটা তিনি এখন দক্ষতার, যোগ্যতার এবং সততার পরিচয় দিবেন, সেটি জনগণ প্রত্যাশা করে। আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার যে বিষয়টি যেটি আপনি বলছেন, আসলে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার সময় এবং মানুষ যেহেতু খুব দ্রুতই নিজের তার মতামতকে প্রকাশ করতে পারেন, গণমাধ্যমের সংখ্যা তখন কম ছিল। আমরা দেখেছি যে 2006 সালের আগে খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেকগুলো গণমাধ্যম সরাসরি বিএনপির এগেনস্টে অবস্থান করেছিল। তার ভিতরে আমরা যদি একটি বিষয় দেখি, 21শে টেলিভিশন, এটিএন বাংলাও তারা সরাসরি অবস্থান গ্রহণ করেছিল, চ্যানেল আইও তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। এটি আসলে সেই জায়গাতে দুর্নীতি করেছে, সেই জায়গাটা আওয়ামী লীগ সরকার তো দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, কোথায় টাকা পাচার করেছে, কোথায় কিভাবে করেছে সেটিও কিন্তু প্রমাণ করতে পারেনি। একইভাবে যদি আমরা ধরি, ভোটের আগে আবু তাহের সাহেব, জামাত ইসলামের জয়েন্ট সেক্রেটারি, ওনার ইবনে সিনা থেকে অর্থ আত্মসাতের বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তো আসলে যেগুলো গণমাধ্যমে উঠে এসেছে, ফেসবুকে উঠে এসেছে, সব কিছু মিলিয়ে আসলে অনেকের তো অনেক প্রোপাগান্ডাও থাকে। এটি প্রমাণ করার দায়িত্ব এবং এটিকে সে যে নিরপেক্ষ কিংবা দুর্নীতিগ্রস্ত না, এই জায়গাটি প্রমাণ করার দায়িত্ব কিন্তু সেই ব্যক্তিরই। তো আমরা প্রত্যাশা করি যে মানুষের ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়। প্রত্যাশা করি যে বিগত দিনের যে চিন্তাধারা কিংবা ব্যর্থতাগুলো আছে, তারা সেগুলোকে পিছনে ফেলে নতুন করে নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়বে, আমরা সে প্রত্যাশা করি। আগে আওয়ামী লীগকে বলা হতো তারা ভারতপন্থী বলেই তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। ইউনূস সাহেব যখন আওয়ামী লীগ সরকার ছিল, সকল ইসলামিক বক্তারা নিজেদেরকে তিনি সুদখোর, তিনি এভাবে উপস্থাপন করা হতো। কিন্তু কি দৈব কারণে সকল আলেম সমাজ এখন তাকে পীরের মতো মেনে এই নির্বাচনে গিয়েছে। তারা ইসলামের কথা বলে তারা নির্বাচন ব্যবস্থায় নিজেদেরকে গণতান্ত্রিক পন্থায় নিজেদেরকে উপস্থাপন করেছে। একই সাথে ডক্টর ইউনূসকে নিয়ে আর এখন কোনো সমালোচনা করা হয় না। একই সাথে এই যে গণভোট বা হা ভোট বা না ভোটের যে বিষয়টি বলা হয়েছে, যেহেতু আওয়ামী লীগের যারা অনুসারী আছেন এবং আরও যারা সচেতন নাগরিক আছেন, ইভেন আমরা বিএনপির একটি বড় অংশ তারা নিজেরাও না ভোট দিয়েছে। তো সব কিছু মিলিয়ে যে জুলাই সনদ কিংবা জুলাই ব্যবস্থাপনা যেটি বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে, আমরা অনেক কথা ভালো, অনেক কথা খারাপ, এবং সংবিধান যেটি 72-এর সংবিধান বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে। একটি সংবিধান প্রণয়ন করার জন্য যাদেরকে এখন কমিটিতে দেওয়া হয়েছে, সংবিধান প্রণয়ন করার অনেকেরই যোগ্যতা নেই। যদি যোগ্যতার প্রশ্ন করা হয়, সেই যোগ্যতাই অনেকের নাই।
তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ৭২-এর সংবিধানের মধ্যে ঠিক রেখেই কোন কোন ধারা উপধারাগুলো সংস্কার করলে এই সংবিধানটা পূর্ণতা পাবে সেটি কিন্তু করলে বাংলাদেশ আরও বেশি উপকৃত হবে এবং দীর্ঘমেয়াদী হা ভোট না ভোটের আর প্রয়োজন পড়বে না। এই নির্বাচনের পূর্ববর্তী সময়ে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের একটা খসড়া তৈরি করেছে, সেই খসড়াতে উল্লেখ করা আছে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই বিষয়টা আসলে বিএনপি কতটুকু গুরুত্ব দিবে বলে আপনি মনে করেন? প্রথমত বিষয় হচ্ছে এই বিষয়ে তো বিএনপি মানেনি। যখন এই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল এই বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করেছে, তারা তাদের জায়গাতে ঠিক আছে। আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়েছে জনগণের মতামতের ভিত্তিতে। এখন এই সরকারকে আমাদের যে সংবিধান অনুযায়ী ভোট গ্রহণ করা হয়েছে, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটি বলা আছে সেটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের যারা আছেন পার্লামেন্টেরিয়ান তারা যে মতামত দিবেন সেটি জনগণের মতামত, এবং এই সরকার যতদিন থাকবেন ততদিন পর্যন্ত এটা থাকবেন। তো এই ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, যেহেতু বিএনপি এই বিষয়ে একমত পোষণ করেনি শুরু থেকে, এটি বিএনপি তাদের বলার জায়গা রেখেছে যে আসলে আমরা তো এই বিষয়টি মানিনি। এই বিষয়টা তো আসলে সমস্যার কোনো কিছু আছে বলে আমি দেখি না, কারণ এই বিষয়টি বিএনপি শুরু থেকেই বলেছে, এবং বিএনপিকে যেহেতু সংখ্যাগরিষ্ঠ জনগণ মতামত প্রকাশ করার জন্য পার্লামেন্টে পাঠিয়েছেন, তো এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সংখ্যাগরিষ্ঠ যারা আছেন তারা যদি এটা না মানেন তাহলে জুলাই সনদের জন্য এটি বাস্তবায়িত হবে না। এটি বাস্তবতা, এটি সত্যি। তাহলে যে জুলাই যোদ্ধারা, তাদেরকে সেফ রাখার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন খুব গুরুত্বপূর্ণ ছিল, তাদেরকে বিভিন্ন আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যদি বিএনপি সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে, সেই ক্ষেত্রে সেই জুলাই যোদ্ধারা যারা আছে তাদের আইনি সুরক্ষাটা তো বিলীন হয়ে যাচ্ছে না। এটি তো আসলে বিএনপি বলেনি। এখন জুলাই সনদ বাস্তবায়ন করবেন, জুলাই সনদের কোন কোন ধারা উপধারা বাস্তবায়ন করবেন সেটি কিন্তু সুস্পষ্ট করেননি। তো এই ক্ষেত্রে এটিও ধরে নেন শুভঙ্করের ফাঁকির মতো কোন কোন জায়গাগুলো তাদের সুবিধা হবে সেটি বাস্তবায়ন করবে, যেগুলো অসুবিধা হবে সেগুলো বাস্তবায়ন করবে না। এবং জুলাইয়ের যে স্পিরিট নিয়ে যে আন্দোলন করা হয়েছিল, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ৭১ সালে যারা যুদ্ধ করেছিল তারা তো আসলে অনেক বছর স্বাধীনতা পরবর্তী সময়ে ভাতা পেয়েছে। এখনকে আসলে যদি বলে থাকি যে কোঠার যে আন্দোলনের যে মৌলিকত্ব নিয়ে যে আমরা কোনো বৈষম্য চাই না, এখন ৭১ সালে যারা যুদ্ধ করেছিল তারা প্রত্যেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছিল একটি স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য। ৭১ আর ২৪ তো এক জিনিস না। ২৪-এর যে আন্দোলন করা হয়েছে সেটি হচ্ছে শুধু একটি নির্বাচিত সরকারকে কিংবা একটি ফ্যাসিস্ট সরকারকে যে ভাষাটা মানে জনগণ ব্যবহার করুক, সেখানে বলা হচ্ছে যে একটু উৎখাত করেছে। তো এখানে এসে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাভাবিকভাবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো, রাষ্ট্রের তো আসলে কল্যাণ তহবিলের ফান্ড থাকে, বিভিন্ন ফান্ড থাকে, এখানে একজন অসহায় পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিকে অর্থ সহায়তা দিতেই পারে। তবে যদি এটিকে ভাতা আকারে দিয়ে থাকে অবশ্যই আমি এটা দ্বিমত পোষণ করব, কারণ ৭১ সালেও একটি গোষ্ঠীকে ভাতা দেওয়া হয়েছে, যার ফলে ওই স্বাধীনতাকে কিংবা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে একটি দল দুর্নীতি, অনিয়ম, দমনপীড়ন, নিষ্পীষণের রাজনীতি করেছে। আবার এই জুলাইকে সামনে রেখে আমরা চাই না যে ভাতা প্রদানের মাধ্যমে আবার একটি রাজনৈতিক দল বা একটা গোষ্ঠী দমনপীড়ন, নিষ্পীষণের যে চিন্তাধারা সেটিতে ফিরে আসুক। অবশ্যই আমরা চাই যে তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে এককালীন অর্থ সহায়তা দেওয়া হোক, যার মাধ্যমে তারা কর্মসংস্থান পাবে, অথবা তাদের আর্থিকভাবে কোন কাজ করলে তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হতে পারে, যেগুলোর মাধ্যমে তারা সারা জীবনের জন্য তাদের জীবনযাত্রা পরিচালিত করতে পারে। তাহলে তাদের সমস্যাটাও চলে গেল, এবং বৈষম্যের যে কথাটা বলা হচ্ছে সেটিও আর মানুষের কাছে আলোচিত হবে না। আসলে বৈষম্যের বিষয়টি হচ্ছে এটি একটি প্রচলিত শব্দ। আমরা মানুষ বৈষম্য তখনই দেখতে পাবে না যখন সুশাসন নিশ্চিত হবে। সুশাসন নিশ্চিত হওয়ার জন্য নির্বাচন কমিশন ক্ষমতায়ন, বিচার ব্যবস্থার স্বাধীনতা, বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার স্বাধীনতা, যেটা স্থায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা থেকে শুরু করে, এবং শিক্ষা পদ্ধতি সংস্কার এবং কর্মসংস্থানের জন্য সত্যিকার অর্থে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা নির্বাচিত সরকার দিবেন, যেটি জুলাই সনদে বাস্তবায়নের কথা বলা হচ্ছে, যেটি কাঙ্ক্ষিত ছিল, সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটি আসলে আমরা এখন জনগণ দেখতে চাই। এই বিএনপি সরকার যারা আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করবে, সেই প্রিপারেশনে দেশের জনগণ তাদেরকে ভোট দিয়েছে, এই প্রত্যাশাগুলো এই বিএনপি সরকার দ্বারা কতটুকু পূরণ হতে পারে বলে আপনি মনে করেন? এটি আসলে আমার বক্তব্য না। জনগণ যেহেতু ভোট দিয়েছে, জনগণ প্রত্যাশা করেই ভোট দিয়েছে। বিএনপি সেই প্রত্যাশা রাখবে, আমরা সেই প্রত্যাশা করতে পারি।
প্রত্যাশার মধ্য দিয়ে মানুষের জীবন পরিচালিত হয় এবং বিশ্বাস করি যে সদ্য যে উৎখাত হয়েছে একটি সরকার সেখান থেকে শিক্ষা নেবে। যদিও আমরা বাঙালি, আমরা শিক্ষা নিতে চাই না, আমরা শিক্ষা সবসময় দিতে চাই, দেওয়ার মানসিকতা রাখি, নেওয়ার মানসিকতা রাখি না। তবুও আমরা প্রত্যাশা করি যে আপনি কি 5 বছর চালাতে পারবেন যদি এইভাবে নিজেদেরকে, অর্থাৎ শিক্ষা নেন। শিক্ষা দেওয়া কিংবা স্বৈরাচারী মনোভাব উঠে আসলেই, যেহেতু অনেকগুলো ব্যক্তি সচেতন হয়েছে, অনেকগুলো গোষ্ঠী সচেতন হয়েছে, সব পর্যায়ের জনগণই এখন সচেতন হয়েছে, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য অবশ্যই নমনীয়তা এবং জবাবদিহিতার মধ্যে বিএনপিকে আসতে হবে। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও বিভিন্ন বক্তব্যে বলছেন যে আওয়ামী লীগ সরকারের 17 বছরে তাদের পিয়ন বা স্টাফরা যদি 300 কোটি টাকার মালিক হয়, এই 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই এবং তাদের অনেক সহকারীরাও হচ্ছে যে সেই পরিমাণ টাকার মালিক হয়েছে। তাহলে 17 বছরের দুর্নীতি আর এই 17 মাসের দুর্নীতিকে তো ফেল করে দিয়েছে। আসলে বিষয়টা হচ্ছে, বিগত 17 বছরে ধীরে ধীরে দুর্নীতি হয়েছে। যেহেতু আমি আবার ক্ষমতায় আসতে পারবো কিনা এই চিন্তাধারায় অনেকে লিপ্ত ছিল। যেহেতু একবার সুযোগ পেয়েছে, সমুদ্রের মধ্যে যখন কখনো কোনো ডিঙি নৌকা যায়, তখন কিন্তু সে চিন্তা করে যে আমাকে সমুদ্র পার হতে হবে। তখন সে প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার চেষ্টা করে। রাজনীতি একটি সমুদ্র। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন জন ক্ষমতায় এসেছে। আসলে রাজনীতি করার জন্য যারা মানসিকতা রাখেন, তাদেরকে রাজনীতি করতে গেলে অবশ্যই সৎ হতে হবে। এবং সেই জায়গাটা যেটি আপনি প্রশ্ন করছেন, সেই প্র্যাকটিসটাই বাংলাদেশে কম। অবশ্যই এটার এখন যেহেতু বিরোধী দলে এসেছে, যেগুলোকে আপনি মিন করে কথা বলছেন, তাদেরকে তো অবশ্যই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। মানুষ দুর্নীতিবাজদেরকে ঘৃণা করে এবং এটি শুধুমাত্র সরকারের জন্য একক দায়িত্ব না। আমি বলবো যে একই সাথে যারা সচেতন নাগরিক আছেন তাদেরকেও বেশি বেশি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। এবং দুর্নীতি আসলে তখনই কমে আসবে যখন ঘরের স্ত্রীরা স্বামী কোত্থেকে টাকা উপার্জন করে এই প্রশ্নটা যখন করা শিখবে, তখনই দুর্নীতি বন্ধ হবে। তো আমাদের নারী সমাজ যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যদি সরকারি চাকরি করেন, তারা কোত্থেকে টাকা উপার্জন করেন, তারা কিভাবে টাকা উপার্জন করেন, এই প্রশ্নগুলো যখন পরিবারের মধ্যে জবাবদিহিতার মধ্যে আনা সম্ভব, তখনই ধর্মও বাস্তবায়ন করা সম্ভব এবং রাষ্ট্রকেও বাস্তবায়ন করা সম্ভব। এবং আমরা প্রত্যাশা করি যাদেরকে নিয়ে কথা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং সঠিক বিচারের মাধ্যমে। ধন্যবাদ দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিকে, যিনি শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। দেখা হবে আবারও নতুন কোনো সুসংলাপে। আমি এস এম শামীম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।